খোলাপাতা এবং অর্পিতার আরও একটা পডকাস্টের এপিসোডে আপনাদের স্বাগত। ক্লাইমেট চেঞ্জ সত্যিই কতটা চিন্তার বিষয়, কারণ আগামী দিনে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা পড়তে চলেছি, এমনটা কিন্তু বিজ্ঞানীরা বলছেন। তাই আজকের পডকাস্টে আমার অতিথি সায়েন্স ফিল্ড থেকে। আমার অতিথি পরিবেশ বিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তী। এটা আমাদের নৈতিক দায়িত্ব প্রত্যেকের, যে পরিবেশকে বাঁচানো যেটুকু ভাবে যেভাবেই হোক। যে ক্ষতিটা করছি সেটা কিন্তু পুরোটাই হিউম্যান ইনডিউস। আমরা বলছি যে একটা জায়গা জলের তলায় চলে যাবে, সেটা তো হবেই। মাইক্রোপ্লাস্টিকের কথা বলি, যেটা আরো একটা কনসার্নের জায়গা। আমাদের সমুদ্রের এমন জায়গা আছে যেখানে হয়তো আলো পৌঁছায়নি, কিন্তু প্লাস্টিক পৌঁছে যাচ্ছে। খাদ্য সুরক্ষার উপরেও তো আঘাত হানছে তাদের। যদি পৃথিবী ধ্বংস হয়, তাহলে তারপরেও কোন প্রাণী বেঁচে থাকতে পারে? এটা তো অদ্ভুত শুনলে পরেও। জেলিফিশ সত্যি কি অমর? জেলিফিশ অমর নয়, এটা বিষয়টা হচ্ছে একজন পরিবেশ বিজ্ঞানী হিসেবে কি বলতে যাবে, কি মেসেজ দিতে যাবে? কনস্ট্রাকশনস উন্নয়ন ভীষণভাবে দরকার, কিন্তু সেটা যদি কখনো প্রকৃতিকে অতিক্রম করে হয়, তাহলে কিন্তু আমাদের রবি ঠাকুরই আমাদেরকে শিখিয়েছিলেন যে সেটা কিন্তু বেশি দিন আমাদেরকে সায় দেবে না। পরিবেশ নিয়ে যে দূষণ হোক বা যেভাবে বিভিন্ন রকম প্রাকৃতিক যে বিপর্যয়গুলো আমরা দেখছি, কোথাও গিয়ে আমরা নিজেরাই একাংশে দায়ী, সেই প্রশ্নটা কিন্তু একাধিকবার উঠছে। প্রথমে যে প্রশ্নটা জানতে চাইবো, যে আমরা বারবার শুনে থাকি যে কোনো মেট্রো সিটিতে আগামী কয়েক দশকের মধ্যে হয়তো সেই শহরের অস্তিত্বটাই হারিয়ে যেতে চলেছে, কিন্তু এর পাশাপাশি হয়তো কিছুটা দায়িত্ববান আমরা হয়েছি, অনেকে আমরা সবুজ বাঁচানোর জন্য একটা প্রয়াস নিয়েছি। এই যে গাছেদের প্রাণ আছে, ছোট থেকে এটা আমরা শুনে বড় হয়েছি, যখন একসঙ্গে পাশাপাশি অনেকগুলো গাছ থাকে, তাদের মধ্যেও কি কোনো রকম বন্ধুত্ব তৈরি হয়? প্রশ্নটা হচ্ছে, এই গাছেদের প্রাণ থাকা সত্ত্বেও আমরা কি সত্যি ততটা সচেতন? গাছেরা যে সম্পর্কটা, যেভাবে তাদের নিবিড় সম্পর্কটা তারা মেনে চলে, সেই নিবিড় সম্পর্কে যে ব্যাঘাতটা ঘটে, সেটা মূলত কিন্তু আমরা যেটা মনে করি যে এই আমাদের যে আমরা যেভাবে আমাদের উন্নয়ন যেভাবে করছি, যেটাকে আমরা এক কথায় বলি অ্যানথ্রোপোসেন এফেক্টস, সেইটা কিন্তু আমাদের এই গাছেদের সম্পর্কের ক্ষেত্রে অনেকটাই বাধা সৃষ্টি করে। কারণ একটা গাছ যখন বড় হয়, তার কিন্তু এই মাটির যে শিকড় যেটা থাকছে, সেই শিকড়ের মধ্যে প্রচুর রকমের ডিফারেন্ট, কিন্তু আমরা জানি যে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, তাদের একটা কিন্তু মাইক্রোরাইজাল নেটওয়ার্ক তৈরি হয়, এবং যেটাকে বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে বলে যে উড ওয়াইড ওয়েবস। এই যে নেটওয়ার্কটা যত এদের স্ট্রং হয়, তত কিন্তু এরা মাটির সাথে আরও ঘন বন্ধুত্বভাবে কিন্তু আরও বেঁচে থাকতে পারে। সুতরাং এই নেটওয়ার্কে যদি আমরা দেখি যে কোনো রকম স্ট্রেস এফেক্টস একটা এসে পড়ে, যেখানে জলবায়ুর পরিবর্তনের একটা প্রভাব এসে পড়ে, যেখানে মাটির ক্ষয় হয়ে যাচ্ছে, বা যেখানে বৃষ্টিপাত হচ্ছে না, সুতরাং সেই যে একটা সম্পর্ক, প্রত্যেকটা জিনিসের মধ্যেই তো এইগুলো একটা প্রভাব আছে, প্রাকৃতিক উপাদানগুলোর কিন্তু একটা প্রভাব আছে। দেখবে যে কখনো যদি এরকম হয় যে বাইরের টেম্পারেচার্স যদি আমাদের পরিবর্তন হয়, আমাদেরও কিন্তু মনের পরিবর্তন আসে। সুতরাং এই যে আমাদের যে গাছের প্রাণ আছে বলছি, সুতরাং গাছেরও কিন্তু বিভিন্ন ধরনের এই পরজীবী যেগুলো থাকছে, বা যে সমস্ত অণুজীবীগুলো গাছের ওপর নির্ভরশীল থাকছে, তাদেরও প্রকৃতি চেঞ্জ হতে থাকছে। এই সম্পর্কটা আমাদের কিন্তু বুঝতে হবে, এবং এই সম্পর্কটাকে যদি আমরা বজায় রাখতে পারি, তবে কিন্তু গাছেরাও কিন্তু অনেক ভালোভাবে বেঁচে থাকতে পারে, এবং সুন্দরভাবে এই পৃথিবীর বুকে আমরা যেটা দেখতে পাই যে একটা গাছ একটা গাছের ওপর নির্ভরশীল হয়ে বেঁচে আছে, সেটাও কিন্তু সম্ভবপর হয়। সুতরাং সেখানে যদি মানুষ ব্যাঘাত সৃষ্টি না করে, তাহলে কিন্তু গাছের মতো এই পৃথিবীর বুকে অনেকটা সবুজ
হয়ে অংশভুক্ত থাকতে পারবে হয়েই এবং থাকতে পারে। পাশাপাশি দুটো গাছের মধ্যেও একটা নিবিড় নিবিড় সম্পর্ক সম্পর্ক তৈরি হয়। তৈরি হয় এবং আমরা অনেক সময় দেখি যে ওপরের যে গাছটা ছায়া দিচ্ছে, যেটাকে আমরা মাদার ট্রি বলি, তার নিচের যে গাছটা, যদি ওপরের গাছটাকে কোনো কারণে আমরা কেটে দিই, তাহলে নিচের গাছটা আমরা ভাবছি হয়তো থেকে যাবে, কিন্তু সেটা থাকে না। সেই গাছটাও ওই মাদার ট্রির ওপর যেহেতু ডিপেন্ড করেছিল, সেই বড় গাছটা যদি আমাদের উন্নয়নের কারণে যদি কেটে ফেলতে হয়, তখন কিন্তু এই ছোট যে গুল্ম জাতীয় গাছগুলো, সেগুলো নিজে থেকেই নষ্ট হয়ে যায়। কিন্তু সেটা দেখার চোখ সবার সেইটা থাকে না। কিন্তু আমরা লক্ষ্য করি না। বিভিন্ন ক্যাফের সামনে এখন আমরা প্রচুর গাছ দেখতে পাই, মানে কোথাও গিয়ে এটা একটা পজিটিভ দিক যে আমরা সচেতন হয়েছি, আমরা সবুজায়নের দিকে এগোচ্ছি। কিন্তু পাশাপাশি সেখানে যেভাবে লাইট পেঁচানো থাকে, হয়তো ভিজুয়ালি খুব ভালো, কিন্তু সেটাও তো পরোক্ষভাবে একটা ক্ষতি করছে। যে কোনো উৎসব যখন আসে তখন কিন্তু আমাদের এই পরিবেশ সচেতনতাটা একটু আমরা ফিল করি যে কোথাও একটু কমে যায়, এবং সেখানে তখন এই গাছের যে চরিত্রটা আমরা যেটা সবসময় দেখি, যে গাছ কিন্তু যে একটা আমাদের মানে যে কোনো রাস্তার মধ্যে একটা বিশালভাবে একটা বড় গাছ যখন থাকে, সেটাকে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে শুরু করি। সেখানে যেভাবে লাইট দিয়ে আমরা পুরো গাছটাকে যখন যেভাবে ঘিরে ফেলি, এছাড়াও গাছের যে গুঁড়িটা যেটা থাকে, সেখানে কিন্তু আমরা সবসময় কি করি, যে পেরেক দিয়ে আমাদের বিভিন্ন জিনিস মানে ডিসপ্লে করার থাকলে সেগুলোকে আমরা গাছটাকে ব্যবহার মানে করছি কোথাও সেই গিয়ে তখন আমরা সিস্টেমটাকে। ফিল করি না তারও প্রাণ আছে। এই জায়গাটা কিন্তু বহুবার এটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমি বলেছি, এবং এটা নিয়ে বিভিন্নভাবে মানুষকে বোঝাবার চেষ্টা করি যে গাছের যে ওপরে আমরা যখন লাইটটা লাগাচ্ছি, সেখানে কিন্তু প্রচুর পাখি থাকে, এবং সেই পাখি এবং কীটপতঙ্গ, এদের একটা নিজস্ব হরমোনাল ব্যালেন্স থাকে, যেটাকে বলা হয় যে সার্কাডিয়ান রিদম। এই সার্কাডিয়ান রিদমটা কিন্তু পুরোটাই ডিপেন্ডস করে থাকে যে কতটা আলো এবং কতটা আমাদের মানে রাত্রি, যে ডার্কনেসটা, সুতরাং লাইটটা কতটা থাকছে, ডার্কটা কতটা থাকছে। এবার যদি অযথা কারণে আমরা সন্ধ্যাবেলা সেটাকে লাইটে দিয়ে মুড়িয়ে দিই, তখন পাখিগুলোর অবশ্যই একটা আর্টিফিশিয়াল লাইটের মধ্যে সে একদম। পড়ছে, এবং তারা বুঝতে পারে না। এবং তুমি লক্ষ্য করে দেখবে যে অনেক সময় সন্ধ্যাবেলা তুমি দেখবে যে পাখিগুলো অযথা কিচিরমিচির কিচিরমিচির করে ডাকতে থাকে, এবং সেটা কিন্তু তাদের নর্মাল ক্রিসপিং নয়। আচ্ছা, এটাও আমার জিজ্ঞাসা ছিল যে আহ, সকালের দিকে আমরা যে পাখির ডাক শুনে অভ্যস্ত, হ্যাঁ, একটু মানে পড়ন্ত বিকেলেও শোনা যেত, কিন্তু এখন অনেক সময় রাতের দিকেও শোনা যায়, মানে তার প্রধান কারণ এটাই। একদম তাই, কারণ তাদের যে ডিস্টারবেন্সটা তৈরি হচ্ছে, সেই ডিস্টারবেন্সটা তো তারা বলবার মতো স্কোপ পায় না, সুতরাং তারা তাদের যে অস্বস্তিটা, সেটা কিন্তু এইভাবে তারা প্রকাশ করে। এবং এই জায়গাটা যদি আমরা সতর্ক হই, যেটাকে আমরা কিন্তু আর একটা সেন্সে বলতে পারি, এটা আলোক দূষণ। আচ্ছা, এটা একেবারেই এক্স্যাক্টলি। কিন্তু আমরা এত রকম দূষণের কথা আমরা জানি, যে আমরা বায়ু দূষণ জানি, আমরা জল দূষণ জানি, কিন্তু এই লাইট যে আমাদের একটা পলিউশনস হতে পারে, এটা কিন্তু কারণ আমাদের আমাদের চিন্তা একেবারেই ভাবনাটা ভাবায় ওই না। বায়ু দূষণ এবং মানে পরিবেশ দূষণ, এই দুটো বিষয়ের মধ্যেই একদমই তাই, আবদ্ধ থাকে। একদমই তাই, মানে আমরা ভাবি না যে আলোক আলো দূষণও দূষণটাও একটা একটা দূষণ। দূষণ, এবং সেটা আমাকে এতটা পরিমাণে প্রভাব ফেলতে পারে। এবং সব থেকে বড় কথা, আলোক দূষণ এরকমও পর্যায়ে পৌঁছেছে যে আমরা রাতের আকাশ দেখতে ভুলে গেছি। আমাদের ছোট ছোট বাচ্চারা কিন্তু রাতের আকাশ, মানে আকাশে যে তারাগুলো থাকে, সেই অবধি তাদের দৃষ্টি পৌঁছতে পারে না, কারণ আমাদের কাছে এতটাই লাইট, যে সোর্সটা, আর্টিফিশিয়াল লাইটের সোর্সটা, আমরা এত বেশি সেটাতে মগ্ন থাকি, যে ন্যাচারাল যে আমাদের যে লাইট সোর্সগুলো আছে, সেই দিকটা সেটা কিন্তু আমরা আমরা দেখতে লক্ষ্য পাচ্ছি। করছি না। গরমে তো যেভাবে এখন মানে টেম্পারেচার বাড়ে, মানে গত কয়েক বছর ধরে 40-45 ডিগ্রি কোনো ব্যাপারই নয়, এবং সেটারও একটা প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব আমাদের জীবনের উপর পড়ে। কংক্রিটের রাস্তায় আমরা ফিল করতে পারি সেই তাপটা। একজন পরিবেশ বিজ্ঞানী হিসেবে মানে কি পরামর্শ থাকবে? এখন যেটা দেখা যাচ্ছে, যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের কিন্তু বেশ কিছু ঋতু হারিয়েছে, এবং সেখানে এই গরমকালটা একটা দীর্ঘ গরমকালে এসে পৌঁছেছে। কারণ আমরা এই মার্চ মাস থেকে শুরু করে যেখানে আমরা বসন্ত যে সময়টাকে উপভোগ করতাম,
সেটা কিন্তু এখন একটা অতি তীব্র গরমের মধ্যে এসে পৌঁছচ্ছে। এবং এটাকে কিন্তু আমরা যেটা দেখছি যে আমাদের শহর তো এখন ভীষণভাবে কনক্রিটে ভরে যাচ্ছে। মানে তুমি চারদিকে দেখতে পাবে বিশাল বিশাল হাই রাইজার, একদম। এবং সেখানে গ্রিন যে মানে সবুজের যে সংখ্যাটা বা হুম। যতটা সবুজের পার্সেন্টেজ থাকা উচিত, সেটাও কিন্তু সেই পার্সেন্টেজে থাকছে না। এবং সেই কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই কনক্রিটের রাস্তা যেটা অ্যাসফাল্টস দিয়ে তৈরি করা হচ্ছে, সেগুলো প্রচণ্ড পরিমাণে এই দেখে যাচ্ছে। হিটটাকে শোষণ করে রাখে, এবং এই হিটটাকে রিফ্লেক্ট করে হচ্ছে সন্ধ্যের দিকে। হুম। তুমি দেখতে পাবে যে এই সারাদিন ধরে যে পুরো সূর্যের যে রশ্মিটা যেটা শোষণ হচ্ছে, সেটা যখন রিফ্লেক্ট হয় সন্ধ্যের দিকে, তখন কিন্তু তোমার একটা হাঁসফাঁস করা একটা অস্বস্তি তৈরি হয়। এবং সেই জিনিসটা কিন্তু আমাদের এই শহরাঞ্চলে যারা বসবাস করছে, কারণ এখনো পর্যন্ত গ্রামের দিকে কিন্তু আমাদের সবুজের আধিক্য অনেকটা বেশি, এবং সেখানে এই ধরনের যে কনক্রিটাইজড হয়ে যাওয়াটা, সেটাও তুলনামূলকভাবে আমি বলবো মানে বেড়েছে তা নয়, এখনো পর্যন্ত একটু কমের দিকেই আছে। সুতরাং শহর অঞ্চলে কিন্তু একটা হিট আইল্যান্ড এফেক্টস যেটাকে বলা হচ্ছে, সেটা কিন্তু প্রকৃতভাবে অনুভূত হচ্ছে। এবং এই সময় দাঁড়িয়ে যে জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ যদি আরও সচেতন না হয়, আরও যারা কনস্ট্রাকশনস যারা করছে তাদের ক্ষেত্রে যেটা ভীষণভাবে দরকার, যে মেটেরিয়ালস আমি কি ইউজ করছি, মানে বাড়ির মেটেরিয়ালসগুলো, সেগুলো কিন্তু একটু আমরা যদি এরকম ধরনের মেটেরিয়ালস ব্যবহার করি আমাদের কনস্ট্রাকশনসে, যেটা আমাদের হিটকে রিফ্লেক্টস করবে, যেটা আমার হিটকে শোষণ করবে না, সেই ধরনের মেটেরিয়ালস দিয়ে বাড়িগুলো তৈরি হলে এমনি কিন্তু আমার বাড়ি অনেকটা ঠান্ডা থাকে। ঠান্ডা থাকবে। সুতরাং এই ধরনের প্রযুক্তিগুলো এখন কিন্তু কিছুটা গবেষণার মাধ্যমে এসেছে, যেটা পরিবেশগত কারণে আমরা যে প্রভাবগুলো দেখছি, যে জলবায়ুগত কারণে জলবায়ুর প্রভাব, যেটা আমাদের ভূ উষ্ণায়নের প্রভাব যেভাবে পড়ছে, তার সাথে যদি আমরা অ্যাডাপ্ট না করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ধরনের যে ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে আমাদের অ্যাডাপ্টেবিলিটিগুলো যদি আমাদের টেকনোলজির সাথে যদি ঠিক মতোভাবে মিশেল না খায়, তাহলে পরবর্তী যে দিনগুলো, সেগুলো কিন্তু আমাদের কাছে একটু ভয়ঙ্করই থাকবে। ও যখন এগুলো নিয়ে দেখি খুব চর্চা হচ্ছে, মিডিয়াতে হোক, নিউজ পেপারে হোক, তখন সেই মুহূর্তে হয়তো মানুষ কিছুটা ভাবে, কিছুটা চিন্তা করে। বনাঞ্চল যেভাবে কমে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে ডেফিনেটলি আগামী দিন যথেষ্ট অ্যালার্মিং। এবং এই যে আমাজনের যা পরিস্থিতি, কোথাও গিয়ে কি এই যে অক্সিজেনের একটা মানে সংকুলান, সেটাও কি হতে পারে মানুষের জন্য? দেখো, যেটা বুঝতে হবে যে আমাদের পৃথিবীর যে 20% যে অক্সিজেন, সেটার ভান্ডার কিন্তু আমাদের বনাঞ্চল থেকে আসে। কিন্তু এছাড়াও যে আমরা অক্সিজেনটা দেখি, সেটা কিন্তু আমাদের যে বিশাল একটা জলরাশি আছে সমুদ্র, তার নিচে যে সমস্ত উদ্ভিদগুলো আছে, যেগুলোকে আমরা সাধারণত ফাইটোপ্ল্যাঙ্কটনস বলে থাকি, সেগুলো প্রচুর পরিমাণে আমাদের অক্সিজেন সরবরাহ করার ক্ষমতা রাখে। কিন্তু তা বলে কি আমরা বলতে পারি যে বনাঞ্চল কেটে ফেলবো? সেটা কিন্তু কখনোই নয়, সেটা হওয়াটা কখনোই উচিত নয়। কারণ আমরা যেটা, আমি নিজে আমাজনের যে জঙ্গলে যখন ভিজিট করেছি, আমি গিয়ে দেখেছি যে প্রচুর কিন্তু গাছ কেটে ফেলা হচ্ছে। এবং এই বড় গাছ যখন আমরা কেটে ফেলি, তার একটা প্রভাব কোনো না কোনো দিন কিন্তু আমাদের এই সারা পৃথিবীর জলবায়ুর যে প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি, তার উপর এসে পড়বে। কারণ এই এই ধরনের বনাঞ্চলগুলোকে, যেগুলো রেন ফরেস্ট, সেগুলো কিন্তু বৃষ্টিপাতের পরিমাণকে কন্ট্রোল করে, টেম্পারেচার কন্ট্রোল করে, বিভিন্ন ধরনের উইন্ড ফ্লোকে কন্ট্রোল করে। সুতরাং অনেকগুলো প্যারামিটার। অনেকগুলো জিনিস কিন্তু এই বনাঞ্চলগুলো আমাদের কন্ট্রোল করে সারা পৃথিবী জুড়ে। সুতরাং সেই বনাঞ্চলগুলোকে বাঁচিয়ে রাখা এবং তার ব্যালেন্সটা রক্ষা করাটা ভীষণভাবে জরুরি। এবং সব থেকে একটা ছোট্ট উদাহরণ দেব, যে সেখানে গিয়ে আমি একটা দেখলাম যে আমাজনের ওখানে একটা ফল আছে জাপোটিকা বাল। এবং এই বনাঞ্চলকে রক্ষার জন্য তখনকার দিনে আমরা কতটা সচেতন, যে সেই জাবোটিকা বাল ফলটার নামে আমরা জায়গাটার নাম দিলাম জাবোটিকা বাল। আচ্ছা।
এবং এই জাবুটিকা বাল একদমই হচ্ছে একটা ওই আমাদের আঙুর জাতীয় ফলটা, এবং সেই ফলটা আমাদের শুধু এই ট্রপিক্যাল জায়গাগুলোতে, যেখানে একটু গরমটাও বেশি, ব্রাজিলের মতো যে আমরা যে জায়গাটা বলছি, সেখানের এই বিশাল যে আমাজনের যে ফরেস্ট আছে, সেখানেই মূলত এই ফলটা দেখতে পাওয়া যায়। এবং এটা থেকে খুব সুন্দরভাবে তখনকার দিনেও সেখান থেকে খুব সুস্বাদু কিন্তু ওয়াইনও তৈরি হয়। সুতরাং এই যে আমরা দেখছি যে কোনো মানে বনাঞ্চলকে সংরক্ষণের উপায় কিন্তু সেই গাছগুলো, যে গাছগুলো আমাদের বিভিন্ন ধরনের ফল, মেডিসিনাল ভ্যালুজ এবং বিভিন্ন ধরনের ফুড রিসোর্স, যেগুলো ফুড সিকিউরিটি হিসেবে হিসাবেও কিন্তু রয়েছে। আমরা ব্যবহার করতে পারছি, এবং মানুষ সেই জায়গাটাকে মানে মনে রাখছে সেই ফলের নামটা দিয়ে। সুতরাং এটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে কিভাবে আমরা প্রকৃতির যে সম্পদগুলো আছে, যেগুলো আমরা ফল ফুল বিভিন্নভাবে আমরা পেয়ে থাকি, সেগুলোকে কিভাবে সংরক্ষণ করব, এবং সেগুলোর সংরক্ষণের যে প্রচেষ্টাগুলো এবং মানুষের মধ্যে সেগুলোকে বাঁচিয়ে রাখা, সত্যি এগুলো এটা নিয়ে ভীষণভাবে ভাবিও না। জরুরি। একদমই তাই। কালের নিয়মে যদি পৃথিবী ধ্বংস হয়, তাহলে তারপরেও কোন প্রাণী বেঁচে থাকতে পারে? এটা তো মানে অদ্ভুত শুনলে পরেও আমাদের কিন্তু আমরা জানি যে যে কোনো ধরনের রেডিও অ্যাক্টিভ যদি মানে আমাদের কোনো বিকিরণ হয়, বা যে কোনো জায়গায় অত্যন্ত পরিমাণ শীত পড়েছে, একটা প্রাণী থাকে আরশোলা, ঠিক আছে, এটা আচ্ছা। কিন্তু থাকেই। এছাড়াও আমরা জানি যে অনেক প্রকারের অণুজীবী থাকে, মানে মাইক্রো অর্গানিজমস। সেই মাইক্রো অর্গানিজমসগুলো কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন টেম্পারেচারের সাথে কিন্তু খাপ খাইয়ে নিজেরা সেই জায়গায় থেকে যেতে পারে। যেমন ধরো যে এই যে হিমবাহ, হিমবাহ বলে যাচ্ছে, কিন্তু এই হিমবাহের মধ্যেও কিন্তু প্রচুর বছর পুরনো, মানে আমাদের সুপ্রাচীনকালে এই হিমবাহটা যখন তৈরি হয়েছিল, তখন থেকে বেশ কিছু মাইক্রোবস কিন্তু তার মধ্যে থেকে গেছে। এই মাইক্রোবসগুলো কি ধরনের নেচার, মানে সেটা কতটা সাংঘাতিক, সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। জেনে উঠতে পারিনি। এরপর যদি এই হিমবাহটা গলে যায়, তাহলে কিন্তু সেই মাইক্রোবসগুলো বিভিন্ন নদী সোর্স থেকে এসে আমাদের এই নদী পুকুর বা এতে এসে মিশবে, বা আমাদের এই সাগরগুলোতেই কিন্তু এই ধরনের মাইক্রোবসগুলো আলটিমেটলি চলে আসবে, কারণ আমরা জানি যে হিমবাহ গললে আলটিমেটলি কিন্তু আমাদের সি লেভেলটা রাইজ হয়। এবার এই মাইক্রোবসগুলো যদি কোনো কারণে আমরা আমাদের পানীয় জল বা কোনোভাবে আমাদের কাছে এক্সপোজ হই আমরা সেই মাইক্রোবসগুলো, তাহলে তো সাংঘাতিক হতে পারে। কারণ এই মাইক্রোবসগুলোর নেচার কিন্তু এখনো পর্যন্ত আমাদের জানা নেই। আমরা বলছি যে একটা জায়গা জলের তলায় চলে যাবে, সেটা তো হবেই, কিন্তু তার সাথে সাথে যে এই ধরনের যে স্ট্রেইনগুলো আছে, যেগুলো কি ধরনের প্রভাব অনুজীব জনস্বাস্থ্যের উপর কিরকম এই যে প্রভাব? এই অণুজীবীগুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু একটা সাংঘাতিক, মানে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অণুজীবী, মানে সেই অণুজীবীটাকে কোনোভাবেই কোনো অ্যান্টিবায়োটিক আমরা যদি নিইও, সেটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো আচ্ছা, না। মানে সেটা আমার উপর যে মানে এফেক্টিভ হবেই মানে না, অ্যান্টিবায়োটিক্স দিয়ে আমরা এইরকম কিল করতে পারবো হবে না না। সেটাকে। মানে সেই ধরনের রিসার্চ এখনো পর্যন্ত আমাদের কিন্তু চলছে, সামনে আসে। কারণ যেহেতু এই ধরনের যে মাইক্রোবসগুলো সেগুলো হিমবাহের মধ্যে বহুদিন পুরনো, এবং সেগুলোকে ক্যারেক্টারাইজ করা সবটা কিন্তু এখনো মানুষের পক্ষে সম্ভব হয় না। সম্ভবই হয়ে ওঠেনি। সুতরাং এটা কিন্তু আজকে যদি হিমবাহ বলে সেই জলটা আমাদের বিভিন্ন জায়গায় যদি সেগুলো আসতে শুরু করে, সেখান থেকেও কিন্তু আমাদের প্রচুর ডিফারেন্ট টাইপের কিন্তু রোগের প্রাদুর্ভাব আমাদের তৈরি সারা হওয়ার পৃথিবী জুড়ে আশঙ্কা তৈরি রয়েছে। হওয়ার কিন্তু একটা আশঙ্কা থাকছে। এই যে কার্বনের মাত্রা বলছি আমরা বেড়ে যাচ্ছে কেন, সেটাকে কার্বন নেট জিরোতে নিয়ে আসা, বা আমাদের কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, মিথেন, মিথেন বহু পরিমাণে, আমরা কেউ জানিই না মিথেন গ্যাস যে বহু পরিমাণে আমাদের দ্বারাই এই পরিবেশেতে আসছে। সেটা এই যে আমরা জঞ্জালগুলোকে যে একদম স্তূপাকৃতি করে রাখি, সেটা বহুদিন ধরে থাকতে থাকতে সেখান থেকেই মিথেন গ্যাস তৈরি হয়। সুতরাং কোথাও যে আমরা এই যে দেখছি যে জঞ্জাল বহুদিন ধরে থাকছে এবং স্তূপাকৃতিভাবে আছে, সেটাই তো একটা সোর্স হয়ে যাচ্ছে যে আমাদের এই গ্রিন হাউস গ্যাসগুলোকে
ডাইরেক্টলি হ্যাম্পার করার ডাইরেক্টলি আমাদের বাতাসে এসে মিশছে। জেলিফিশ সত্যি কি অমর? এটা জেলিফিশ অমর নয়, এটা বিষয়টা হচ্ছে এটা একটা রিভার্সেবল বায়োলজিক্যাল সাইকেলস থাকে। মানে জেলিফিশ যতক্ষণ বেঁচে থাকে সেটা যেমন একটা এজেড হয়ে যাচ্ছে, তারপর সেটা আস্তে আস্তে রিভার্স হয়ে সেটা আবার পলিপে পরিণত হতে পারে। আচ্ছা, এই যে বায়োলজিক্যাল সাইকেলটা, এটা এদের নিজস্ব ক্ষমতা। তবে এটা যদি আমরা কোনোভাবে হ্যাম্পার করি বা সেটাকে যদি আমরা কোনোভাবে ডিস্ট্রয় করার চেষ্টা করি, সেটা ডিস্ট্রয় হবেই। কিন্তু নিজস্ব সিস্টেমেতে এটা নিজস্ব সাইকেলটাকে, বডি সাইকেলটাকে এরা বায়োলজিক্যালি রিভার্স করতে পারে। সেই জন্যই জেলিফিশকে আমরা অনেক সময় বলে থাকি যে এটা হয়তো পুরোটাই অমর। এই যে আমরা মাইক্রোপ্লাস্টিকের কথা বলি, যেটা আরো একটা কনসার্নের জায়গা, একেবারে শিশুদের ক্ষেত্রে বা নবজাতকদের ক্ষেত্রে সেটা কিভাবে এফেক্ট করে? দেখো, প্লাস্টিক্স যে নেই সেটা কোথাও এরকম আমরা নেই যে প্লাস্টিক নেই, সেটা বলা সম্ভব? সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এত ক্যাম্পেন এত কিছু সব কিছুর পরেও দেখছি যে আমাদের সমুদ্রের এমন জায়গা আছে যেখানে হয়তো আলো পৌঁছায়নি কিন্তু প্লাস্টিক পৌঁছে যাচ্ছে। এইরকম জায়গা সেটা আছে, আমাদের জন্য একদম এরকম জায়গা আছে যেখানে সমুদ্রের মধ্যে অ্যান্টার্কটিক্সের ওপর, সেখানে কিন্তু প্যাসিফিক রিজিয়ন্সে গার্বেজটা শুধু তৈরি হয়ে আছে প্লাস্টিক্সের কারণে। এবং এই প্লাস্টিক্সগুলো যে দেখা যাচ্ছে যে শুধু মানুষ, কিভাবে মানুষের মধ্যে আসছে, মানুষ নিঃশ্বাস নিচ্ছে তার মধ্যেও কিন্তু এই প্লাস্টিক্সের কণাগুলো ঢুকে যাচ্ছে। কারণ এগুলো এখন এত মানে আমাদের যে হার্স কন্ডিশনস, যেগুলো আমাদের হার্স টেম্পারেচার, বিভিন্নভাবে আমাদের এই বৃষ্টিপাত সব কিছুতে ভাঙতে 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 এটা ছোট্ট ছোট্ট 5 মাইক্রোমিটারেরও কিন্তু আমরা যখন একেবারে ছোট কণায় পরিণত হয় তখন সেটাকে মাইক্রোপ্লাস্টিক্স বলছি। এবং ন্যানোপ্লাস্টিক্সও আছে। এবং সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না, সেটা মাদারের যে ভ্রূণের মধ্যেও আমরা দেখি যে উম্বেও সেটা কিন্তু থাকছে, আমাদের ব্লাডে পাওয়া যাচ্ছে সমস্ত জায়গায়। এবং সেটা আমাদের টোটাল এন্ডোক্রাইন সিস্টেমকে, শুধু মানুষ নয়, এটা কিন্তু পশু পাখি সকলের এন্ডোক্রাইন সিস্টেমের ওপর একটা প্রভাব সৃষ্টি করছে। এবং তাতে হরমোনাল ব্যালেন্স নষ্ট হচ্ছে। ক্যান্সারের মতো কিন্তু একটা অতিমারী রোগ এর কারণ হয়ে দাঁড়াতে পারে এই প্লাস্টিক্স। সব থেকে বড় কথা যে আমরা জনস্বাস্থ্যের ওপর যদি প্লাস্টিক্সের প্রভাবটা দেখি তাহলে তো অনেকটাই, সেটা আমাদের বিভিন্নভাবে আমরা যখন দেখছি নিঃশ্বাসের মাধ্যমে নিচ্ছি, আমাদের ফুসফুসের মধ্যে সেই প্লাস্টিক্সের একেবারে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা সেগুলোও গিয়ে পৌঁছচ্ছে। এবং আমাদের যে ব্লাডের মধ্যে আজকে আমরা কিন্তু এই মাইক্রোপ্লাস্টিক্সকে দেখতে পাচ্ছি। এবং এই যে আমরা দেখছি আজকাল মানুষের চিন্তা শক্তি কিন্তু অনেকাংশে আমরা বেড়েছে। হারিয়ে ফেলছি। মানে যেটাকে বলছি আমরা নিউরো ডিজেনারেটিভ ডিজিজ। এই নিউরো ডিজেনারেটিভ ডিজিজের সাথেও কিন্তু এই যে প্লাস্টিক্স থেকে বিভিন্ন, যখন আমরা বিভিন্ন জায়গায় দেখি প্লাস্টিক্সকে পুড়িয়ে ফেলা হয়, আমরা বিভিন্ন জায়গায় দেখি শীতের পর একটা আমাদের সিজন থাকে যেখানে আমাদের এই নতুন ফসল ওঠে, বা আমরা দেখি দোলের সময় একটা থাকে যে আমাদের বিভিন্ন জায়গায় আমরা মানে জিনিসগুলোকে পুড়িয়ে ফেলি, যেগুলোকে খুব মানে লোকাল এতে বলা হয় যে ন্যাড়া পোড়া যে ব্যাপারটা থাকে, তার মধ্যে তো শুধু মানে গাছের ভগ্নাবশেষ এগুলো থাকে না, অনেক কিছু সেখানে থাকে। এবং আমার মনে টায়ার, হয় প্লাস্টিক, সব থেকে বেশি অংশটা জুড়ে এই প্লাস্টিক। কারণ আমাদের ব্যবহারিক জীবনে কিন্তু 60% আমরা প্লাস্টিক ব্যবহার করছি। সকাল ঘুম থেকে ওঠা থেকে রাত্রিবেলা জলের বটলটা যেটা লাস্ট আমরা মানে খেয়ে জল খেয়ে শুচ্ছি, সেটাও কিন্তু আমরা প্লাস্টিক ডিপেন্ডেন্ট হয়ে গেছি। এবং যে ব্রাশটা আমরা ব্যবহার করছি সেটাও কিন্তু প্লাস্টিকের থাকছে। সুতরাং যে প্লাস্টিক্স যেভাবে আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, সেখান থেকে আজকে দাঁড়িয়ে দেখতে গেলে এই প্লাস্টিক্সগুলো যখন পুড়ছে, একটা হাই টেম্পারেচারসে তো পুড়ছে না, আমরা তো সেগ্রিগেট করি না, আমরা তো আমাদের মিক্সড ওয়েস্টের মধ্যেই আমাদের বাড়ি থেকে যখন আমরা যে সমস্ত ওয়েস্টগুলোকে একসাথে ফেলছি তখন সেই প্লাস্টিক্সগুলো কিন্তু তার মধ্যেই মুড়ে চলে যাচ্ছে। সেখানেই ফেলি। এবং সেগুলোকে যখন পুড়িয়ে ফেলা হচ্ছে প্রচুর পরিমাণে ডাইঅক্সিনস
সেখান থেকে বেরোচ্ছে, ফিউরেন্স বেরোচ্ছে। এই গ্যাসেসগুলো কিন্তু মেটেরিয়ালসগুলো ভীষণ টক্সিক। এই টক্সিক মেটেরিয়ালসগুলো আমাদের কিন্তু ভীষণভাবে ক্ষতি করে, এবং সেগুলো আমাদের নিঃশ্বাসের ক্ষতি করা, আমাদের স্কিনের ক্ষতি করা, আমাদের ব্রেনের, এই যে আমি বললাম যে নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, যেভাবে মানুষ প্রচুরভাবে একটা ডিমেনশিয়া, বিভিন্ন ভুগছেন ধরনের এই যেটা সমস্যাগুলোতে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রিপোর্টে উঠে আসছে, তার সাথে কিন্তু এই গবেষণার একটা ইন্টারলিঙ্ক পাওয়া যাচ্ছে যে এই গ্যাসিয়াস ম্যাটেরিয়ালসগুলো যেগুলো বাতাসে প্রচুরভাবে বাড়তে থাকছে, এবং সেগুলো আমাদের অ্যানথ্রোপোজেনিক বিভিন্ন সোর্স থেকে এসে আমাদের বাতাসে বাড়ছে, সেগুলোর সাথে কিন্তু এই নিউরো ডিজেনারেটিভ ডিজিজ কজিং এর একটা কোথাও না কোথাও একটা সূত্রপাত কিন্তু যার জন্য থেকে যাচ্ছে। সমস্যাটা হচ্ছে। একদম কোথাও গিয়ে আমাদের খাদ্য সুরক্ষার উপরেও তো আঘাত হানছে তাহলে। একদম তাই। আজকে যদি দেখি যে কোনো জায়গায় বৃষ্টিপাত নেই, তাহলে কি হবে? সেখানকার তো ধান চাষ হয় না, এবং সেই ধান চাষ যারা করেন সেই সমস্ত কৃষক ভাইদের কাছেও যেহেতু আগে থেকে সেই প্রযুক্তি বা সেই বিকল্প ধান থাকে না যেগুলো আমাদের কম জলে চাষ করা যায়। এই প্রযুক্তির যে ব্যবহার, আমি সবসময় যেটা বলবার চেষ্টা করছি যে প্রযুক্তির ব্যবহারটা কিন্তু আমাদের রুট লেভেলে যারা কাজ করছে সবার কাছে পৌঁছানোটা ভীষণভাবে দরকার। গবেষণাটা যদি শুধু আমরা দেখছি যে ল্যাবেতে হচ্ছে, সেই গবেষণাটা কিন্তু কৃষক ভাই যারা কাজ করছে, ফিল্ডে যারা কাজ করছে, তাদের মধ্যেও সেই তাদের কাছে গবেষণার অবধি ফলটা ছড়িয়ে জিনিসটাকে দিতে হবে। পৌঁছতে হবে। কারণ আলটিমেটলি যদি এই ধরনের আমরা দেখি যে ক্লাইমেটিক যে চেঞ্জেসটা যেটা হচ্ছে, যেভাবে আমরা বিভিন্ন জায়গায় জিনিসপত্রের দাম বাড়তে দেখছি, কারণ একটা একটার সাথে রিলেটেড। যখন আমরা দেখি বৃষ্টিপাত কমে যাচ্ছে বা বৃষ্টিপাতের চেঞ্জেস হয়, তখন কিন্তু বাজারে গিয়ে দেখবো আলু অনেক দাম। যে কোনো সবজি আমরা হাত দিতে গিয়ে কিন্তু দেখি, গভীরভাবে আমরা ভাবি না, আমরা শুধু ভাবছি যে তৎক্ষণাৎ কেন দামটা বেড়ে গেল। সুতরাং দামটা এই কারণে বাড়ছে কারণ আমরা সেই প্রোডাকশনসটা সেই কোয়ান্টিটিতে করতে পারছি না। কেন করতে পারছি না তার পেছনে হয়তো বহু রিজন থাকছে, তার মধ্যে ওয়ান অফ দ্য রিজন কিন্তু থাকছে যেটা আমাদের এই ক্লাইমেটিক ফ্যাক্টরসগুলো যেগুলোকে আমরা মানে কন্ট্রোল করতে পারছি না, সেগুলো প্রভাব করছে, আমাদের এই ফুড সিকিউরিটিকে এফেক্ট করছে। একটা ইনফরমেশনস দিয়ে রাখি, এই ক্রিকেট গ্রাউন্ডগুলোকে মেনটেন করার জন্য কিন্তু সরকার থেকে সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে তারা কিছুতেই ভূগর্ভস্থ জল ব্যবহার করা উচিত নয়, কিন্তু সেই ভূগর্ভস্থ জলই ব্যবহার করা হচ্ছে। এই মোহালির মতো যে ক্রিকেট গ্রাউন্ড, তারা কিন্তু শুধু তাদের এই গ্রাসটাকে যে মানে গ্রিন লনটাকে সেটাকে মেনটেন করার জন্য 6,000 কিলোলিটার জলের দরকার হয়, সেটা তারা ওই ভূগর্ভস্থ জল ব্যবহার করছে। কয়েকদিন আগে আমরা আরাবল্লী নিয়ে বেশ কিছু সমস্যার বিষয় দেখেছি, এবং নিকোবর এটা নিয়েও তো এখন বেশ খানিকটা চর্চা হচ্ছে, সেটা মিডিয়াতে হোক এবং অন্যান্য জায়গাতেও। কতটা কনসার্নের বিষয়? দেখো, যেটা বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদের সবুজকে বাঁচাতে হবে, এবং কনস্ট্রাকশনস উন্নয়ন ভীষণভাবে দরকার। কিন্তু সেটা যদি কখনো প্রকৃতিকে অতিক্রম করে হয়, তাহলে কিন্তু আমাদের রবি ঠাকুরই আমাদেরকে শিখিয়েছিলেন যে সেটা কিন্তু বেশি দিন আমাদেরকে সায় দেবে না, তার কিন্তু একটা রিভার্স আমরা এফেক্ট আসবে। আসবেই, এবং সেটা যে খুব শীঘ্রই আসছে সেটা আমরা বুঝতে পারছি। এবং তার প্রকৃষ্ট কিছু জায়গা যেটা আমরা আরাবল্লী নিয়ে বিভিন্ন জায়গায় আমরা এটা নিয়ে সোচ্চার হয়েছি, এবং সেটা আমরা বলেওছি যে এই আরাবল্লী যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আজকে আমাদের একটা বিশাল একটা জীব বৈচিত্র্য হারাবো, এবং শুধু নয় সেখানকার যে সমস্ত জনগোষ্ঠীরা যারা আছেন তাদেরকে হারাবো, এবং থর মরুভূমির, আজকে যে থর মরুভূমি যেখানে আটকে আছে তার যে সম্প্রসারণ ঘটেনি, সেটা কিন্তু কিছুটা আরাবল্লী সেটাকে আটকে রেখেছে। একটা এই জায়গাটা কিন্তু আজকে এই ভারতবর্ষের যে একটা ভৌগোলিক মানচিত্র, সেইটার কিন্তু বেশ অনেকটা এই আরাবল্লী ধরে রেখেছে তার সবুজ যে একটা গ্রিন ওয়াল দিয়ে। এর সাথে যে তুমি গ্রেট নিকোবর বললে, এটা কিন্তু নিঃশব্দে চলছে। এই গ্রেট নিকোবরকে কিন্তু একটা অদ্ভুত সুন্দর, এই গ্রেট নিকোবরের যে জায়গা, তার যে বায়োডাইভার্সিটি,
এবং সেটা শুধু সেখানকার বায়োডাইভার্সিটির যে সমস্ত প্রাণীগুলো আছে তাদেরকে হারাবো তাই শুধু নয়, সেখানে কিন্তু প্রচুর ট্রাইবাল গোষ্ঠী আছে তাদের উপরেও এটার এফেক্ট পড়বে। এবং তাদের যেটা আমরা একেবারে কিন্তু রেয়ার, তারা সারা পৃথিবীতে খুব কম সংখ্যক আছে। এই যে শ্যাম্পেন বলো, গ্রেট নিকোবরই বলো, এরা মাত্র 100, তাদের কিন্তু হাতে গোনা হাতে একেবারে গোনা এই 100। সেখান থেকে গভর্নমেন্ট থেকে কিছু ইনিশিয়েটিভ নিয়ে তাদেরকে শেল্টার দেওয়া হয়েছে, গ্রেট নিকোবরদেরকে নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গায়। সেই শেল্টার নিয়ে এসে তাদেরকে আমাদের মানে তাদের যে ট্রাইবাল যে আদব কায়দা থেকে তাদেরকে কিছুটা উন্নত করার চেষ্টা চলেছে। কিন্তু সব থেকে যে বিষয়টা, যে এই ট্রাইবাল যারা থাকেন বা তাদের যে আদিবাসী আমরা যাদেরকে বলি, তাদেরও কিন্তু একটা বৈচিত্র্য আছে, তাদের কিন্তু একটা জীবন ধারণ আছে। তাদের মাধ্যমে কিন্তু আমরা অনেক যে দেখি যে ট্র্যাডিশনাল ভ্যালুসগুলো সেগুলো কিন্তু বেঁচে থাকে। সুতরাং আজকে যদি গ্রেট নিকোবর যদি শেষ হয়ে যায়, তাহলে শুধু যে সেখানকার বায়োডাইভার্সিটি শেষ হয়ে যাবে তা নয়, সেখানকার ইতিহাস শেষ হয়ে যাবে এবং সেখানকার যে সুপ্রাচীন যে কানেকশনসটা ছিল যে আমাদের ভূখণ্ডের সাথে, সেটা শেষ হয়ে যাবে এবং বহু আমরা কিন্তু প্রজাতিকেও হারিয়ে ফেলবো। একজন পরিবেশ বিজ্ঞানী হিসেবে তাহলে এই রকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যখন যাচ্ছি, কারণ প্রত্যেকটা প্রশ্নের উত্তরে তুমি বললে যে সত্যি আগামী দিনটা অনেক বেশি ভয়ের, অনেক বেশি আশঙ্কা, সেটা হয়তো এখন আমরা বুঝতে পারছি না এবং হয়তো নিজেদের উন্নয়নের স্বার্থে, ভালো থাকার স্বার্থে আমরা ক্রমাগত আঘাত করে যাচ্ছি পরিবেশের ওপর এবং তার একটা রিভার্স এফেক্ট তো ডেফিনেটলি আসবে। তো কি বলতে চাইবে, কি মেসেজ দিতে চাইবে? অবশ্যই যেটা বলতে চাইবো যে সমস্ত মানে যারাই আর কি আমরা এই পৃথিবীতে এই মুহূর্তে আছি, একটু আমরা ক্লাইমেট কনসাস হওয়া, মানে আমাদেরকে কিন্তু সবসময় যেটা ভাবতে হবে যে আমরা যে অ্যাক্টিভিটি করছি সেই অ্যাক্টিভিটিটার মাধ্যমে আমরা কতটা কার্বন এর মাত্রা আমরা বাড়াচ্ছি, সেই দিকটা কিন্তু আমাদেরকে সবসময় একটু ভেবে চলা। কারণ আমরা জানি যে আমাদের কিন্তু এখন ক্লাইমেটিক যে কন্ডিশনসটা চলছে সেখান থেকে প্রচুর টেম্পারেচারসের একটা পরিবর্তন আসছে এবং সেখানে কিন্তু যেটা দরকার সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এবং এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটা যদি আমরা রাখতে পারি, তাহলেই কিন্তু পরিবেশের সাথে মানুষের একটা এই নিবিড় সম্পর্ক, সেটা কিন্তু তবেই সম্ভব। আজকে শুধু সবুজ রক্ষা করব সেটাও যেমন দরকার, কিন্তু তার সাথে সবুজকে বাঁচিয়ে রাখা, আগের যে যে সবুজগুলো আছে, যে সমস্ত বড় গাছগুলো আছে সেগুলোকে রক্ষা করা এবং সবথেকে বড় কথা যে নিজেকে কার্বন কাউন্ট করা, মানে কার্বন যেটা আমাদের পরবর্তী যে অ্যাক্টিভিটি যে প্রজেক্টসটার মধ্যে কিন্তু আমাদের সকলকে আসতে হবে, যে কার্বন ক্রেডিট। মানে সব জায়গায় কিন্তু আমরা শুনেই থাকছি যে নেট জিরো, নেট জিরো, কার্বন নেট জিরো, এই ব্যাপারটা। কিন্তু আমরা যদি একটু দেখি যে সমস্ত অ্যাক্টিভিটি, মানে একটা বাড়ি তৈরি হচ্ছে যখন, সেটা কতটা কার্বন এফিশিয়েন্ট করতে পারছে, আচ্ছা, মানে সেটা শুরুতেই শুরুতেই কিন্তু সেই ক্যালকুলেশনসটা দরকার। কারণ এমনভাবে বাড়িটা তৈরি করা হবে যেখানে এনার্জি মিনিমাইজ করে তৈরি হবে, তবেই কিন্তু আমরা বলতে পারবো যে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট করছি। আইন করে মানে পুরোটা সম্ভব নয় না, কখনোই না। যতক্ষণ না নিজেরা বুঝবো যে সত্যি কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং আগামী ভবিষ্যৎটা শুধুমাত্র আমাদের জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কতটা ভয়ঙ্কর, তখনই মনে হয় আমরা মানে সেই ভাবে সচেতন হতে পারবো। একদমই তাই, এটা আমাদের নৈতিক দায়িত্ব প্রত্যেকের, যে পরিবেশকে বাঁচানো যেটুকু ভাবে যেভাবেই হোক। আমার সারাদিনেতে যদি আমি একটা ট্যাপ বন্ধ করতেও পারি কোথাও, যেখানে আমি দেখলাম যে ট্যাপটা খোলা আছে সেটাও যদি আমি বন্ধ করতে পারি, সেটাও আমি একটা সেটাও দায়িত্ব কিন্তু পালন আমার একটা কন্ট্রিবিউশনস হলো, হয়তো খুব ক্ষুদ্র কন্ট্রিবিউশনস, কিন্তু সেটাও আমার ক্ষুদ্রতা মনে হচ্ছে সেই কন্ট্রিবিউশনসটা, কিন্তু পরিবেশের দিক দিয়ে সেটা অনেক বড় একটা কাজ হবে। অনেক ধন্যবাদ স্বাতীদি, অনেক কিছু মানে জানতে পারলাম। যে ক্ষতিটা করছি সেটা কিন্তু পুরোটাই হিউম্যান ইনডিউস এবং সেখানে আমাদের একটা দায়িত্ব রয়েছে আগামী দিনে আমরা এই পরিবেশকে কি দেব
না হলে তৈরি থাকতে হবে এই পরিবেশ কিন্তু আমাদের কি দেবে সেই জায়গায়। কারণ যখনই একটা প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন আমরা হই, আমরা কিন্তু ভেবে দেখি না যে এই পরিস্থিতির জন্য আমরা নিজেরা কতটা দায়ী। তাই শুধুমাত্র নিজের জন্য নয়, ভাবতে হবে পরিবেশের কথা এবং অবশ্যই পরবর্তী প্রজন্মের কথা।